হামাসের হামলায় এবার ইসরায়েলের 2 ক্যাপ্টেন নিহত হয়েছে। শুরু থেকেই গাজায় ইসরায়েলি সেনাদের ব্যাপক চাপের মুখে রেখেছে হামাস বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে এবার ইসরায়েলের 2 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের 2 ক্যাপ্টেন নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের আগ্রাসন নিয়ে প্রথমবারের মতো কড়া বার্তা দিল মোহাম্মদ আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। মুখে হত্যা বন্ধের কথা বললেও গোপনে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব ফিলিস্তিনিদের বুকের উপরে 7 লাখ দখলদার। থাকছে ফিলিস্তিনিদের আত্মত্যাগ আন্তর্জাতিক জালিমি ব্যবস্থার পতন ঘটাবে বলছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে এবার সরাসরি সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদটি পেতে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলের 2 ক্যাপ্টেন নিহত। গাজায় স্থলাভিযান চালানোর পর তা প্রতিহত করেছে ফিলিস্তিন। ইসরায়েলকে রুখতে তারা পাল্টা হামলা চালিয়ে আসছে। বুধবার গাজায় ইসরায়েলের 2 ক্যাপ্টেন নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা আরও 2 সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই 2 সেনা ক্যাপ্টেন পদমর্যাদার। নিহত ওই 2 সেনা হলেন 37 বছর বয়সী ক্যাপ্টেন ওমরি ইয়োসেফ এবং 26 বছর বয়সী ক্যাপ্টেন আশের লেব। বুধবার গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে যুদ্ধ চলাকালে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। নিহত ডেভিড কার্নিয়েলের নেগেভ ব্রিগেডের 9217 ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার আর ইয়েদিদা তাল মেনাশির গিভাতি ব্রিগেডের শ্যাকট ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার। এর আগে মঙ্গলবার গাজায় ইসরায়েলের এক মেজর সহ 2 সেনা নিহত হয়েছিল। ইসরায়েলের সেনাবাহিনী জানায় তারা আরও 2 ইসরায়েলি সেনার পরিচয় নিশ্চিত করেছে। তাদের মধ্যে একজন মেজরও রয়েছেন। নিহত ওই 2 সেনার মধ্যে একজনের বয়স 21 বছর। তিনি সার্জেন্ট পদমর্যাদার। তার নাম রোয়ে মারম। তিনি রানানা বাসিন্দা। এছাড়া অন্যজন হলেন মেজর রাজ আবুল আফিয়া। তিনি রিসপনের রিজার্ভ ফোর্সের সদস্য ছিলেন। তারা উভয়ই গাজায় যুদ্ধ চলাকালে নিহত হয়েছে। ইসরায়েলের আগ্রাসন নিয়ে প্রথমবারের মতো কড়া বার্তা মোহাম্মদ আব্বাসের। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীরে আমাদের জনগণের বিরুদ্ধে একযোগে আমরা বর্বরোচিত আগ্রাসন ও গণহত্যার মুখোমুখি হচ্ছি। তিনি বলেন, এটি ফিলিস্তিনিদের অস্তিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতীয় পরিচয়, ভূমির পরিচয় এবং এর বাসিন্দাদের পরিচয়ের বিরুদ্ধে একটি যুদ্ধ। রামাল্লায় ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার 53 বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আব্বাস বলেন, গাজায় নিহতরা দখলদার এবং যারা এর পেছনে সমর্থন দিচ্ছে যুদ্ধাপরাধের বিষয়ে নীরব থাকছে তাদের জন্য অভিশাপ হবে। তিনি বলেন, ফিলিস্তিন আমাদের একমাত্র মাতৃভূমি যা আমরা বিকল্প হিসেবে গ্রহণ করব না। দখলদারদের অবশ্যই আমাদের ভূমি ছেড়ে চলে যাওয়া উচিত। আল জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধের 40তম দিনে এসে কড়া বার্তা দিলেন মোহাম্মদ আব্বাস। মোহাম্মদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে থাকে। মুখে হত্যা বন্ধের কথা গোপনে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক হতাহত এড়াতে ইসরায়েলকে মৌখিকভাবে সতর্ক করলেও গোপনে নেতানিয়াহু বাহিনীকে সামরিক সহায়তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এক বিবৃতিতে এ খবর জানিয়েছে এনডিটিভি। মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিরক্ষা বিভাগের একটি তালিকার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটি করেছেন ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অনুরোধে অস্ত্র বহনকারী অ্যাপাচি বিমানে আরও বেশি পরিমাণে লেজারযুক্ত ক্ষেপণাস্ত্র, 155 মিলিমিটার সেল নাইট ভিশন ডিভাইস, ব্যাংকার ধ্বংসকারী যুদ্ধাস্ত্র, নতুন ক্ষেপণাস্ত্র ও সাজোয়াজান অন্তর্ভুক্ত করেছে পেন্টাগন। জানা গেছে, অক্টোবরের শেষের দিকেই ইসরায়েলে সামরিক সহায়তা পাঠানোর তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেখানে গোপনে এসব অস্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অস্ত্র ভান্ডার থেকে সেগুলো ইসরায়েলে সরবরাহের কাজ করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
ফিলিস্তিনিদের আত্মত্যাগ আন্তর্জাতিক জালিম ব্যবস্থার পতন ঘটাবে মন্তব্য ইরানের প্রেসিডেন্টের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ অবরোধযোগ্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মানবাধিকার সংক্রান্ত মিথ ভেঙে দিয়েছে। পশ্চিমা দেশগুলো নিজেদেরকে সবসময় মানবাধিকারের রক্ষক বলে দাবি করে থাকেন এবং এই ইস্যুতে অন্যান্য দেশের ওপর চাপ প্রয়োগও তাদের পররাষ্ট্রনীতির অংশ। যদিও ইরান প্রথম থেকেই বলে এসেছে, আমেরিকা সহ পশ্চিমাদের মানবাধিকারের স্লোগান কেবলই লোক দেখানো। তারা নিজেদের স্বার্থ রক্ষার প্রয়োজনে মানবাধিকার ইস্যুতে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। ইরানের প্রেসিডেন্ট দেশটির মন্ত্রিসভার বৈঠকে গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা এবং গণহত্যার প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অকুণ্ঠ সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। তিনি আরো বলেন, আজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায়ভাবে পাশবিক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। পশ্চিমারা এতে সরাসরি সমর্থন ও সহযোগিতা দিচ্ছে। তবে বিশ্বের বর্তমান জালিম ব্যবস্থা থেকে উত্তর এবং গোটা বিশ্বের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ফিলিস্তিনিদের এই রক্তভিত্তি হিসেবে কাজ করবে। ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র মন্তব্য এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসরায়েলে গাজায় যুদ্ধাপরাধ করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন। পার্লামেন্টে আইন প্রণেতাদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, এটি ফিলিস্তিনি জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সত্তা। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কিনা তা ঘোষণা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তুর্কি নেতা। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার সময় ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি নিশ্চিত করতে তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে কাজ করবে। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলার নিন্দা জানিয়ে সোচ্চার ছিলেন এরদোগান। সূত্র বিডি প্রতিদিন। ফিলিস্তিনের বুকের উপরে 7 লাখ দখলদার। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বুকের উপরে রাজত্ব করছে 7 লাখেরও বেশি ইসরায়েলি দখলদার। এ হিসাবে ইসরায়েলের মোট 70 লাখ জনসংখ্যার 10%ই বসতি স্থাপনকারী। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে 150টি বসতি এবং 128টি ঘাঁটিতে বর্তমান বাস করছেন তারা। বসতি স্থাপনকারীরা মূলত ইসরায়েলের নাগরিক। তারা ফিলিস্তিনের 2 অঞ্চলে তাদের আবাসস্থলের বেশিরভাগই সম্পূর্ণ বা আংশিকভাবে ফিলিস্তিনিদের ব্যক্তিগত জমিতে নির্মাণ করা হয়েছে। পশ্চিম তীরের প্রায় 40% জমি বর্তমানে বসতি স্থাপনকারীদের হাতে ছিল। তবে বসতিগুলো ইসরায়েল সরকারের অনুমোদিত হলেও ঘাঁটিগুলো সরকারি কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অল্প সংখ্যক ইসরায়েলি বাস করেন এমন ঘাঁটি থেকে উদ্ধার করে 400 জন পর্যন্ত বাস করে এমন ঘাঁটিও রয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে 1/3 আল্ট্রা অর্থোডক্স ইহুদি। অনেকেই ধর্মীয় কারণে অধিকৃত অঞ্চলগুলোতে চলে আসে, আবার অনেকে তুলনামূলকভাবে জীবনযাত্রার কম ব্যয় আর সরকারের কর্তৃক প্রদত্ত আর্থিক প্রণোদনার কারণে অঞ্চলগুলোতে চলে এসেছে।